নমস্কার, আমি শুভময় রায় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স বাই শুভময় রায়। 2024 উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের টপ 15 5 মার্কস কোশ্চেন, টপ 15 5 মার্কস কোশ্চেন অর্থাৎ 5 নম্বরের বাছাই করা 15টি কোশ্চেন আজকে আমরা ডিসকাস করব। আজকে ক্লাসটি এই 5 নম্বরের কোশ্চেনের উপর ভিত্তি করে হবে। যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি, আমি অলরেডি 3 মার্কসের টপ 30 কোশ্চেন এবং এসএ কিউ পোর্শন অর্থাৎ 1 নাম্বার যে কোশ্চেনগুলো পড়ে এসি কিউ পোর্শনের টপ 50 এসি কিউ আমি দিয়েছি, তাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা সেই ভিডিওগুলো দেখে নাও। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। দেখো, 1 নাম্বার যে কোশ্চেনটা এবছর তোমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারশফের প্রথম এবং দ্বিতীয় সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। ওকে, তো স্টেট কারশফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল অ্যান্ড এক্সপ্লেন ইট। ওকে, তো কারশফের প্রথম সূত্রটাকে বলা হয় কেসিএল, বা কারশফ কারেন্ট ল, এবং দ্বিতীয় সূত্রটি তোমার বলা হয় কেভিএল বা কারশফ ভোল্টেজ ল। তো কারশফ কারেন্ট ল এবং কারশফের ভোল্টেজ ল এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাস এখান থেকে আসবে তোমার গাণিতিক সমস্যা। কারশফ থেকে এবছর একটি গাণিতিক সমস্যা তোমাদের আসবে। ওকে, তার সঙ্গে এখানে কোশ্চেন জুড়ে দেবে, এই কারশফ থেকে কোশ্চেন জুড়ে দেবে, দেখাও কারশফের এটা 2 নাম্বার দিচ্ছি আমি। দেখাও কারশফের প্রথম সূত্র আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। so that কারশফ ফার্স্ট ল obeys conservation of charge এবং দ্বিতীয় সূত্র শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। তো কারশফ থেকে এই কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট, তোমরা বলবে যে কারশফের প্রথম সূত্র এবং কারশফের দ্বিতীয় সূত্র, কারশফ ফার্স্ট ল, কারশফ সেকেন্ড ল অফ কারেন্ট, কেসিএল কেভিএল মানে কারশফ কারেন্ট ল, কারশফ ভোল্টেজ ল, এগুলোকে স্টেট করতে বলতে পারে, এগুলো ব্যাখ্যা করতে বলতে পারে। এখান থেকে গাণিতিক সমস্যা তোমাদের আসবে এবং সেখান থেকে তোমাদের বলতে পারে যে কারশফের প্রথম সূত্র আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। কারশফ ফার্স্ট ল ওবেজ কনজারভেশন অফ চার্জ অ্যান্ড কারশফ সেকেন্ড ল ওবেজ কনজারভেশন অফ এনার্জি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে যেও, তোমাদের 5 নম্বরের কোশ্চেনে এবছর কারশফ আসবে। 3 নাম্বার যে কোশ্চেনটা তোমাদের ইম্পর্টেন্ট এবছর, এটা তুমি ধরে রাখো যে 100% তোমাদের পরীক্ষায় দিচ্ছে। ওকে, কোশ্চেন হচ্ছে পোটেনশিওমিটারের মূল নীতিটি লেখো। মানে পোটেনশিওমিটার থেকে তোমাদের কোশ্চেন আসবে, এটা 100% শিওর যে পোটেনশিওমিটার থেকে এবছর একটা কোশ্চেন সেট হবেই হবে। এবার কি কোশ্চেন আসতে পারে সেটা তোমরা দেখে নাও। যে পোটেনশিওমিটারের মূল নীতিটি লেখো, স্টেট দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ পোটেনশিওমিটার। ওকে, ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ পোটেনশিওমিটার। ওকে, এর সঙ্গে কোশ্চেন তো জুড়ে দেবে কেন পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য অনেক বেশি নেওয়া হয়।
ঠিক আছে, মানে পোটেনশিওমিটার যে তারটা ব্যবহার করা হয় সে তারটা দৈর্ঘ্য অনেক বেশি হয়। ঠিক আছে, তো বলছে হোয়াই দ্য লেন্থ অফ দ্য ওয়্যার ইউজড ইন পোটেনশিওমিটার ইজ ভেরি লং, কেন লং এত তার ইউজ করা হয়। ওকে, এটা একটা কোশ্চেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু ছোট ছোট কোশ্চেন। ওকে, 3 নাম্বার যে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে কি অবস্থায় বা কি অবস্থায় পোটেনশিওমিটার কি অবস্থায় পোটেনশিওমিটার যন্ত্রে সাম্যাবস্থা পাওয়া যায় না। ওকে, তো কি অবস্থায় আমরা পোটেনশিওমিটার যন্ত্রের মধ্যে সাম্যাবস্থা পাবো না, এই কোশ্চেনটা তোমাদের টেস্ট পেপারে প্রায় পেজেই তোমাদের কিন্তু রয়েছে যে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর হুইচ উই ডাজ নট ফাইন্ড নাল পয়েন্ট অন দ্য পোটেনশিওমিটার। পোটেনশিওমিটারে আমরা কোনো নাল পয়েন্ট কিন্তু খুঁজে পাবো না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কিন্তু তোমরা করে যেও। দেখো এই কোশ্চেনটার এই দুটো উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। 3 নম্বর উত্তর তোমরা পাচ্ছ না বা হোয়াটসঅ্যাপে পাচ্ছ, সেখানে বুঝতে পারছো না। মনে রাখবে যে দেখো পোটেনশিওমিটারে কি করা হয় না, কোনো একটা ব্যাটারির ইএমএফ বা তড়িৎচালক বল মাপা হয়। এবার যে ব্যাটারির তোমরা তড়িৎচালক বল মাপছো তার যদি তড়িৎচালক বলটা কি হয় না পোটেনশিওমিটার তারের যে বিভব তার থেকে বেশি হয় তাহলে কিন্তু নাল পয়েন্ট পাবো না। আর 2 নাম্বার কি, যদি কানেকশনে ভুল হয়, অর্থাৎ যে অজানা যে ব্যাটারি তার যে ইএমএফ সেই ইএমএফ এর যে পজিটিভ যে টার্মিনাল এবং পোটেনশিওমিটার যন্ত্রের যে পজিটিভ টার্মিনাল একটা কমন পয়েন্টে যুক্ত করা হয়, যদি ভুল করে আমরা কানেকশন করে দিই তাহলে কিন্তু নাল পয়েন্ট পাওয়া যাবে না। এটা তোমরা লিখে এসো। আচ্ছা, 4 নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে অজানা কোষের ইএমএফ মাপা হয়, বর্তনী মানে সার্কিট সহ। ঠিক আছে, বলছে পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে অজানা কোষের ইএমএফ মাপা হয়। হাউ ক্যান ইউ ফাইন্ড ইএমএফ অফ অ্যান আননোন ব্যাটারি বাই ইউজিং পোটেনশিওমিটার। ওকে, আচ্ছা, অথবা তোমার কোশ্চেন আসতে পারে পোটেনশিওমিটার থেকে যে পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে অজানা কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায়। অভ্যন্তরীণ রোধ বলতে ইন্টারনাল রেজিস্ট্যান্স, অভ্যন্তরীণ রোধ মাপা হয়। এটাও কিন্তু তোমার বর্তনী সহ মানে উইথ সার্কিট ডায়াগ্রাম তোমাদের করতে হবে। অথবা আসতে পারে যে পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে বাই ইউজিং পোটেনশিওমিটার কিভাবে দুটি কোষের তড়িৎচালক বল বলতে ইএমএফ, তড়িৎচালক বলের তুলনা করবে। ওকে, তো কিভাবে আমরা পোটেনশিওমিটার যন্ত্রকে ব্যবহার করে দুটো কোষের অর্থাৎ দুটো ব্যাটারির ইএমএফ কে কম্পেয়ার করতে পারবো। হাউ ক্যান ইউ কম্পেয়ার দ্য ইএমএফ অফ টু ব্যাটারিজ বাই ইউজিং পোটেনশিওমিটার। এবং এখান থেকে তোমার আসবে নিউমেরিক্যাল বা গাণিতিক সমস্যা। এখান থেকে গাণিতিক সমস্যা তুমি ধরে রাখো যে একটা গাণিতিক সমস্যা দেবে। 5 নাম্বারের কোশ্চেন মানেই তোমার 3 নম্বরে একটা থিওরি এবং 5 নম্বরে একটা গাণিতিক সমস্যা বা নিউমেরিক্যাল তোমার আসবে। ভালো করে যেও। এখান থেকে 100% এই বছর পোটেনশিওমিটার থেকে তোমাদের কোশ্চেন আসছে, ভালো করে পোটেনশিওমিটার পড়ে যেও। দেখো 5 নাম্বার যে কোশ্চেনও তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ওহমের সূত্র থেকে কোষের সমবায়ের মধ্যে মিশ্র সমবায়টা বেশি ইম্পর্টেন্ট। তো কোশ্চেন আসবে যে কোষের মিশ্র
সমবায়ের ক্ষেত্রে, কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে সর্বাধিক তড়িৎ প্রবাহ পাওয়ার শর্তটি প্রতিষ্ঠা করো। দেখো আমি এখানে মিশ্র সমবায়টা দিলাম, তবে তোমরা শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রেও সর্বাধিক তড়িৎ প্রবাহ পাওয়ার শর্তটা তোমরা করে রাখবে, অর্থাৎ কন্ডিশন অফ ম্যাক্সিমাম কারেন্ট, কন্ডিশন ফর হুইচ উই গেট ম্যাক্সিমাম কারেন্ট ফর দ্য কম্বিনেশন অফ সেল। এবার সেই কম্বিনেশনটা হতে পারে সিরিজ, হতে পারে প্যারালাল, হতে পারে মিক্সড। আমি তোমাদের মিক্সড দিলাম কারণ মিক্সডটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, প্লাস এখানে তোমাদের কিন্তু গাণিতিক সমস্যা থাকবে। এবার কোন কোন জায়গা থেকে তোমাদের গাণিতিক সমস্যা আসবে আমি তোমাদের সেটা বলে দিচ্ছি। যেমন কম্বিনেশন অফ সেল বা কোষের সমবায়, এখান থেকে আসবে গাণিতিক সমস্যা। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, রোধের সমবায় থেকে আসবে তোমাদের গাণিতিক সমস্যা। নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট থেকে গাণিতিক সমস্যা আসতে পারে। এবং তার সঙ্গে রোধের, অর্থাৎ বলে দিল যে একটা রোধের দৈর্ঘ্য বাড়ানো হলো, দৈর্ঘ্য হয়তো 2% বৃদ্ধি করা হলো, কিন্তু ক্ষেত্রফলের কোনো পরিবর্তন করা হলো না। বা তোমার বলে দিল যে দৈর্ঘ্য 2% বাড়ালাম, কিন্তু এর আয়তন বা এর ভলিউমের কোনো চেঞ্জ করলাম না, তাহলে সেক্ষেত্রে তার রোধ বাড়বে না কমবে, কত পার্সেন্ট বাড়বে, কত পার্সেন্ট কমবে, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে। কারশফ থেকে এবং ওহমের সূত্র থেকে তোমাদের যা যা আমি বললাম তোমরা এগুলো ভালো করে যেও। একটা 5 নম্বরের কোশ্চেন তোমরা কমন পাবেই, কারণ অর থাকবে, ওহমের সূত্র এবং কারশফ থেকে অর থাকবে, তোমরা কমন পেয়ে যাবে। দেখো এবার হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। 2 নম্বর তোমাদের 5 নম্বরের সেকশনে যে 2 নম্বর কোশ্চেনটা, সেটা হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং এসি, এই দুটো থেকে অর থাকে। তো প্রথমে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা দেখে নিই, যেখান থেকে কি কোশ্চেন আসতে পারে। দেখো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে তোমাদের ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র এগুলো করতেই হবে, কারণ ফ্যারাডের সূত্র বা লেঞ্জ সূত্র তোমাদের আসতে পারে পরীক্ষায়। আর যেটা মেন কোর জায়গা এখানকার, সেটা তোমার হচ্ছে কি না, সেটা আমি 6 নম্বর কোশ্চেন দিয়ে লিখছি, সেটা হচ্ছে গতীয় তড়িৎচালক বল। গতীয় তড়িৎচালক বল মানে হচ্ছে মোশনাল ইএমএফ। দেখো এই মোশনাল যে ইএমএফ, এটা বিভিন্ন ধরনের হতে পারে। একটা পরিবাহী দণ্ড চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে পতনশীল, অথবা হতে পারে কোনো একটা পরিবাহী দণ্ড চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘূর্ণায়মান, বা পরিবাহী দণ্ড না বলে দিল ঘূর্ণায়মান থালা। ওকে, অথবা তোমাকে বলে দিল যে পৃথিবীর ভূচৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি এরোপ্লেন কি করছে, উড়ছে, ফ্লাই করছে একটা এরোপ্লেন। এক্ষেত্রে ওই এরোপ্লেনের ডানার 2 প্রান্তে, অথবা ওই পরিবাহী দণ্ডটা যেটা পতনশীল ছিল তার 2 প্রান্তে, অথবা ঘূর্ণায়মান যে পরিবাহী দণ্ড তার 2 প্রান্তে গতীয় তড়িৎচালক বলের রাশিমালা নির্ণয় করো, প্লাস এখান থেকে তোমার গাণিতিক সমস্যা। তাহলে এই জায়গাটা তোমাকে একদম ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, তাহলে গতীয় তড়িৎচালক বল থেকে একটা কোশ্চেন তোমাদের এবছর কিন্তু সেট হবে, থিওরি প্লাস অঙ্ক তোমরা ভালো করে কিন্তু দেখে যেও। মোশনাল ইএমএফ 7 নম্বর যে কোশ্চেন, সেটা তোমাদের হচ্ছে যে সাবেশাঙ্ক এবং পারস্পরিক আবেশাঙ্ক, অর্থাৎ সেলফ ইন্ডাকশন এবং মিউচুয়াল ইন্ডাকশন। ঠিক আছে, সেলফ ইন্ডাকশন এবং মিউচুয়াল ইন্ডাকশন তোমাদের দেবে যে সলিনয়েডের সাবেশাঙ্কের রাশিমালা অথবা সলিনয়েডের পারস্পরিক আবেশাঙ্কের রাশিমালা, অর্থাৎ সেলফ ইন্ডাকশন অফ এ সলিনয়েড অথবা মিউচুয়াল ইন্ডাকশন অফ 2 সলিনয়েড, যে দুটো সলিনয়েড কি খুব কাছাকাছি আছে অথবা তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা আসবে যে সলিনয়েডের সাবেশাঙ্ক অথবা সলিনয়েডের পারস্পরিক আবেশাঙ্ক। তাহলে সলিনয়েডের সাবেশাঙ্ক অর্থাৎ সেলফ ইন্ডাকশন অফ তোমার সলিনয়েড, অথবা অর আসবে সলিনয়েডের দুটি বলবে অঙ্গাঙ্গিভাবে জড়িত দুটি সলিনয়েডের পারস্পরিক আবেশাঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এর সমীকরণগুলো তোমাকে বলবে বের করতে, এই সমীকরণগুলো বের করতে বলবে এবং তার সঙ্গে বলবে যে একটি কয়েলের সাবেশাঙ্ক 1 হেনরি বলতে কি বোঝো, তোমার আবেশহীন কুণ্ডলী বা নন ইন্ডাকটিভ কয়েল কি, চোখ কি, এই ধরনের ছোট ছোট কোশ্চেন আসতে পারে। এবং তার সঙ্গে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমি তোমাদের 8 নাম্বার লিখে রাখছি যে ঘূর্ণি প্রবাহ কি, ঘূর্ণি প্রবাহ কি, ঘূর্ণি প্রবাহ কি, এবং ট্রেনের ইলেকট্রিক ব্রেক কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে। ঠিক আছে, হোয়াট ইজ এডি কারেন্ট, ঘূর্ণি প্রবাহ কথা অর্থ হচ্ছে এডি কারেন্ট, অ্যান্ড কিভাবে ট্রেনের ব্রেক কাজ করছে, হাউ ব্রেক অফ এ ট্রেন ওয়ার্কস, কিভাবে ট্রেনের ব্রেকগুলো কাজ করছে। তার সঙ্গে তোমাদের বললাম ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র, শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র, এইগুলো তোমরা ভালো করে পড়ে যেও, তাহলে 5 নাম্বারের আরেকটা কোশ্চেন তোমাদের নাম্বারের ঝুলিতে একদম কনফার্ম। ওকে, তাহলে এগুলো তোমরা ভালো করে কিন্তু দেখে যেও, ঠিক আছে, ভালো করে এগুলো দেখে যেও। এসি বা অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ নিয়ে এতদিন যারা আমাকে বারবার করে বলছিলে যে স্যার এই চ্যাপ্টারে আমাদের সাজেশন দিন, তাদের জন্য আমি বলি যে 5 নাম্বার যে কোশ্চেনটা সেটা তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সাথে এসি অর থাকবে। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তোমাদের বলে দিলাম, তোমরা কিন্তু এখান থেকে তোমরা করে নেবে। কিন্তু 2 নাম্বারের একটা কোশ্চেন থাকবে যেখানে এসি থেকে তোমাদের কোশ্চেন সেট হবে। তাহলে এসি সাজেশন আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিভাবে পড়বে। দেখো, মেনলি এসি হচ্ছে একটা কম্প্যাক্ট চ্যাপ্টার, এখানটা একটা থিওরি এবং মেনলি একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, তোমাদের ডিটেলসে পড়তে হবে। কি কি পড়তে হবে একটু নোট করে নাও। প্রথমে তোমরা পড়বে যে পিক ভ্যালু অফ কারেন্ট, মিন ভ্যালু অফ কারেন্ট অ্যান্ড আরএমএস ভ্যালু অফ কারেন্ট, অর্থাৎ কারেন্টের শীর্ষমান, কারেন্টের গড় মান এবং কারেন্টের আরএমএস মানগুলো তোমাদের মনে রাখতে হবে। তারপর এসি সার্কিট কন্টেনিং অনলি রেজিস্টার, এসি সার্কিট কন্টেনিং অনলি ক্যাপাসিটার, এসি সার্কিট কন্টেনিং অনলি ইন্ডাক্টার, অর্থাৎ এসি বর্তনীর সঙ্গে শুধু রোধক যুক্ত করব। সেক্ষেত্রে আমরা দেখব যে কারেন্টের সঙ্গে ভোল্টেজের সম্পর্ক কি। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কারেন্টের সঙ্গে ভোল্টেজ সেম তোমাকে ফেজে থাকে, অর্থাৎ একই দশায় থাকে। এবং এক্ষেত্রে ফেজর ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রাম আঁকতে হবে। তারপরে এসি সার্কিট কন্টেনিং কি বললাম, ক্যাপাসিটার অনলি, অর্থাৎ শুধু ধারকযুক্ত এসি বর্তনী। এক্ষেত্রে তোমাদের কোশ্চেন আসতে পারে, দেখাও যে শুধু ধারকযুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজ থেকে π/2 পরিমাণ ফেজ অ্যাঙ্গেল এগিয়ে থাকে। এবং বলবে যে এই সার্কিটের ক্ষেত্রে দেখাও যে ক্ষমতার খরচ অথবা গড় মানে বলবে অ্যাভারেজ পাওয়ার লস হবে 0, অর্থাৎ কোনো পাওয়ার লস হয় না। এবং এই সার্কিটে যে কারেন্টটা ফ্লো করে সেই কারেন্টটাকে বলা হয় ওয়াটলেস প্রবাহ বা ওয়াটবিহীন কারেন্ট। তো ওয়াটবিহীন কারেন্ট কি, এই কোশ্চেন আসতে পারে। তারপর এসি সার্কিট কন্টেনিং ইন্ডাক্টর অনলি, এখান থেকে কি আসতে পারে যে এখানেও কি তোমার কারেন্টের সঙ্গে ভোল্টেজের রিলেশন, এখানে তোমার দেখাও কোশ্চেন আসছে পরীক্ষায় টেস্ট পেপারে যে দেখাও শুধু আবেশক বা ইন্ডাক্টর যুক্ত এসি বর্তনীতে কারেন্ট ভোল্টেজ থেকে π/2 পরিমাণ ফেজ অ্যাঙ্গেল পিছিয়ে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে ফেজর ডায়াগ্রাম, এবং এক্ষেত্রেও পাওয়ার লস হয় 0। এবং এক্ষেত্রে বর্তনীর যে কারেন্টটা ফ্লো করছে সেটাকেও বলা হয় ওয়াটলেস কারেন্ট, অর্থাৎ শুধু ক্যাপাসিটার বা শুধু ইন্ডাক্টর যুক্ত এসি বর্তনীতে যে কারেন্টটা ফ্লো করে সেই কারেন্টকে আমরা ওয়াটলেস কারেন্ট বলি। এবার তোমাদের পড়তে হবে এলসিআর থেকে একটা অঙ্ক আসবেই আসবে, ঠিক আছে। এলসিআর থেকে তোমাদের কি পড়তে হবে না, এলসিআরে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে কারেন্টের ইকুয়েশনটা, ভোল্টের সঙ্গে কারেন্টের যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশন তোমাদের জানতে হবে। বর্তনীর বাধা কত সেটা তোমাদের জানতে হবে। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে যে এলসিআর বর্তনীর শ্রেণী অনুনাদ বা সিরিজ রেজোনেন্স অফ এলসিআর সার্কিট, কি শর্তে একটা এলসিআর সার্কিটের রেজোনেন্স ঘটবে। এখান থেকে কিউ গুণক বা কিউ ফ্যাক্টর কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং লাস্ট যে কোশ্চেন ইম্পর্টেন্ট এসি থেকে সেটা হচ্ছে এলসি অসিলেটর বা এলসি স্পন্দক। তোমরা এই জিনিসগুলো পড়ে যাও, এসি থেকে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তো চলো এবার আমরা দেখে নিচ্ছি লাস্ট যে 5 নাম্বার কোশ্চেন আসবে সেটা কোথা থেকে আসবে না, আসবে আলো থেকে। তো এবার হচ্ছে আলো কিংবা অপটিক্স। এসি থেকে যে কোশ্চেনগুলো বললাম সেটা 9 এবং 10 নাম্বার তুমি ধরে নাও। তাহলে এবার আসছে 11 নাম্বার প্রশ্ন। দেখো, যেটা এবছর 100% দেবে, দেখো পোটেনশিওমিটারটা বলেছি 100%, এটাও আসবে 100%। সেটা হচ্ছে ব্রুস্টারের সূত্র।
ব্রুস্টারের সূত্র। সমবর্তন বা তোমার পোলারাইজেশন থেকে, সমবর্তন বা পোলারাইজেশন থেকে ব্রুস্টারের সূত্র, এই সূত্রের ব্যাখ্যা অর্থাৎ প্রমাণটা এবং তার সাথে গাণিতিক সমস্যা, নিউমেরিক্যালস থাকবে এখান থেকে নিউমেরিক্যালস থাকবেই, এবং নিউমেরিক্যালসের ক্লাস আমি দিয়েছি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা দেখে নাও ব্রুস্টারের সূত্র এবং তার থেকে নিউমেরিক্যালস। 12 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে তোমার কি, ম্যালাসের সূত্র। একই সমবর্তন বা পোলারাইজেশন থেকে ম্যালাসের সূত্র, ম্যালস ল, এবং এখান থেকে নিউমেরিক্যালস। ঠিক আছে, ম্যালাসের সূত্র এবং ব্রুস্টারের সূত্র দুটো একসাথেই একটা ভিডিওতেই আমার ক্লাস দেওয়া আছে, তোমরা সেই ক্লাসটি দেখে নাও। কেমন অঙ্ক তোমাদের আসছে টেস্ট পেপার ধরে ধরে করানো আছে। দেখো 13 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে যে আলোর অপবর্তন মানে ডিফ্রাকশন অফ লাইট। আলোর অপবর্তনের, দেখো আলোর প্রথমে পড়বে যে আলোর মানে ফ্রন্ট হপার, বলবে আলোর ফ্রন্ট হপার অপবর্তনের তীব্রতা মানে তোমার ইন্টেন্সিটি, তীব্রতা বলতে ইন্টেন্সিটি ভার্সেস সাইন থিটা লেখচিত্র। সাইন থিটা লেখচিত্রটি অঙ্কন করো। এখান থেকে আসবে কি, কেন্দ্রীয় উজ্জ্বল ঝালরের কৌণিক বা রৈখিক বেদ মানে বেদ নির্ণয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের আলোর ফ্রন্ট হপার অপবর্তন বা ফ্রন্ট হপার ডিফ্রাকশনের ইন্টেন্সিটি ভার্সেস সাইন থিটা গ্রাফটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে কেন্দ্রীয় উজ্জ্বল ঝালর অর্থাৎ সেন্ট্রাল ম্যাক্সিমাম, যে সেন্ট্রাল ম্যাক্সিমা যে গ্রাফটা যে সেন্ট্রাল ম্যাক্সিমাম আমরা পাবো, অর্থাৎ এই গ্রাফটা তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে যে এই গ্রাফটা, এইটাকে বলা হয় সেন্ট্রাল ম্যাক্সিমা। এই সেন্ট্রাল ম্যাক্সিমার এদিকে হয় আই, এদিকে সাইন থিটা, এই সেন্ট্রাল ম্যাক্সিমার উইথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার সাথে অপবর্তন থেকে নিউমেরিক্যালস তোমাদের কিন্তু করে যেতে হবে, আমি তোমাদের বলেই দিচ্ছি, কারণ 5 নম্বরের কোশ্চেনের মানেই 3 নাম্বার থিওরি, 2 নাম্বার একটা নিউমেরিক্যালস তোমাদের আসবে। 14 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে ইয়ং এর ব্যতিচার সংক্রান্ত ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ব্যতিচার ঝালর সংক্রান্ত, এই ব্যতিচার সংক্রান্ত ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা অর্থাৎ ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট কার না ইন্টারফারেন্স অফ লাইটের এই পরীক্ষাটা, এবং সেখান থেকে ঝালরের প্রস্থ নির্ণয়, অর্থাৎ ঝালর বলতে ফ্রিঞ্জের উইথ নির্ণয়, দেখবে থাকবে বিটা ইজিক্যাল টু ডি ল্যামডা বাই ডি, এবং এখান থেকে গাণিতিক সমস্যা নিউমেরিক্যালস। ঠিক আছে, আমার ব্যতিচার সংক্রান্ত, ইন্টারফারেন্স সংক্রান্ত ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট তার নিউমেরিক্যালস করানো আছে, তোমরা নিউমেরিক্যালসগুলো ভালো করে দেখে নাও, এখানে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। তার সঙ্গে অপবর্তন এবং ব্যতিচার, ডিফ্রাকশন এবং ইন্টারফারেন্সের মধ্যে পার্থক্য কি, এবং তার সাথে এই অপবর্তন তোমার দু রকম হয়, একটা ফ্রন্ট হপার, একটা ফ্রেনেল, ওই ফ্রন্ট হপার এবং ফ্রেনেলের যে ডিফ্রাকশন তাদের মধ্যে পার্থক্যটা কি। আর লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে 15 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে যে তোমাদের হাইগেন্সের নীতি এবং হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের প্রমাণ, এটা তোমরা দেখে যেও। ঠিক আছে, হাইগেন্সের নীতি এবং আলোর প্রতিফলনের প্রমাণ, স্টেট হাইগেন্স প্রিন্সিপাল অ্যান্ড প্রুফস ল অফ রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলনের
প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই যে 15টা কোশ্চেন আমি তোমাদের বলে দিলাম, এই 15টা কোশ্চেন থেকেই তোমরা এবছর পরীক্ষায় কমন পাবে। তবে ইয়াংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা এবং অপবর্তন একটু ডিটেলসে পড়ে যেও, এখান থেকে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, যে ধরো একটা রেখাচিত্রকে কোনো পাতলা স্বচ্ছ মাধ্যম দিয়ে ঢেকে দেওয়া হলো, সেক্ষেত্রে ঝালরের কি পরিবর্তন হবে। ওকে, এই ধরনের কোশ্চেন আসে। বললো যে এক বর্ণী লাইটের বদলে সাদা বর্ণ ব্যবহার করলাম, সেক্ষেত্রে ঝালরে কি পরিবর্তন হবে। এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় তা একটা কোশ্চেন হয়তো তোমাকে জুড়ে দিল, তো এই কোশ্চেন তোমাকে ভালো করে কিন্তু ডিটেলসে কিন্তু পড়ে যেতে হবে। তো এই যা যা বললাম করে যাও। 5 নম্বরে তোমার 3টে কোশ্চেন আমি বলে দিচ্ছি 100% কমন পাবে, আমি যা বললাম, এর বাইরে কোশ্চেন তোমাদের আসবে না। ভরসা রাখো, বিশ্বাস রাখো, ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো এবং বন্ধুদের মধ্যে যত পারো শেয়ার করে দিও। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।